ওই ওই অ্যাক্টের মানে আর্টিকেল 5 এরকম বলা আছে যে সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ দ্য মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961, মানে ফার্স্ট লাইনটা এরকম। এরপরে মানে জুরিসডিকশনগুলো কী কী হবে এগুলো বলা আছে আর 5টা। আর রেজিস্ট্রেশন অ্যাক্ট 1985 যেটা, এটা ওয়েবসাইটে এটা ঢোকার পরে দেখা যাচ্ছে যে রিপিল দেখাচ্ছে। মেবি এটা পারিবারিক আইন 2023-তে, মানে এটা বলা হচ্ছে যে রদ করা হয়ে গেছে 2023 এরকম একটা অ্যাক্টের মাধ্যমে পারিবারিক আদালত। মানে 1985-এর যে অ্যাক্টটা ছিল ওইটা রিপিল করে 2023 করা হয়েছে আর কি। ওইটা পারিবারিক আদালত এরকম একটা করা হয়েছে অ্যাক্ট। যেমন 1985-এ যেটা ছিল ওইটাকে রিপিল করে 2023-তে ওইটা সেম কিছু চেঞ্জেস এনে এটা আবার করা হয়েছে আর কি, রিপিল করা হয়েছে। অর্ডিন্যান্স অর্ডিন্যান্স ঠিক আছে, কিন্তু এটা রিপিল দেখাবে। জি জি সেটা হচ্ছে তার মানে কি হিন্দু কমিউনিটির কেউ যদি একদিন হয় ফ্যামিলি হিসেবে তারা কি করতে যেতে পারবে না? আচ্ছা ঠিক আছে, যে তুমি বলছো বুঝতে না, হিন্দুদের যদি পারিবারিক ডিসপিউট হয় তাহলে ওরা কোথায় যায় না? নর্মাল সেন্সে যাওয়ার কথা, মানে কোনো একটা আইনের মাধ্যমে। যখন আমি যখন সোর্স করছিলাম হিন্দু লয়ের, জি জি সোর্সে আমরা একটা কথা বলেছি জুডিশিয়াল ডিসিশন এবং লেজিসলেশন। জুডিশিয়াল ডিসিশন এবং লেজিসলেশন দুটো সোর্সের তাহলে দরকার কি? লেজিসলেশন সবকিছু থাকছে না বলেই তো জুডিশিয়াল ডিসিশন আসছে। কোর্ট এসে কি করছে, যখন এক্সিস্টিং আইনি লেজিসলেশনে কোনো সমাধান পাওয়া যাচ্ছে না, কোনো একটা লেজিসলেশনকে ব্যাখ্যা দিয়ে সেটা সমাধান পাওয়ার চেষ্টা করছে, রাইট? ঠিক আমি যে নির্মল কালী দাস ভার্সেস বিমারানের কেস যেটা বললাম সেখানে ঠিক সেটাই হয়েছে। এখানে আলাদা করে কোর্ট ডিক্লেয়ার করছে, আলাদা করে কোর্ট ডিক্লেয়ার করছে যে কোনো একজন হিন্দু ওয়াইফ যদি মেনটেনেন্স অধিকার থেকে বঞ্চিত হয়, তিনি হিন্দু হওয়ার কারণে এই আইনের যে অ্যাডভান্টেজ সেখান থেকে তাকে বঞ্চিত করা যাবে না। তার হচ্ছে জুডিশিয়াল ডিসিশনের মাধ্যমে আমরা এস্টাবলিশ করছি যে এই আইনের সবাই পেতে পারে, ঠিক আছে? তারপর 2023-এর কথা যেটা বলছো ওটা আমার চোখে পড়েনি, আমি লিখে পরের ক্লাসে বলি। থ্যাংক ইউ ম্যাম। আমি যেটা বলছি সেটা হচ্ছে এখানে একটা কথা বলে দেয়, পরীক্ষা মানে কি পরীক্ষা আমি পরে হয়তো বলা পরীক্ষার আগে বিভিন্ন রকম প্রশ্ন তোমাদের মাথায় আসে, যেহেতু ক্লাসের সঙ্গে সঙ্গে সবাই হয়তো মানে পড়াশোনা করছে না, সেই প্রশ্ন আসছে এবং
পার্টস আছে যে বিষয় সবগুলো একসঙ্গে হচ্ছে মেইনটেনেন্স, সবগুলো একসঙ্গে হচ্ছে মেইনটেনেন্স। যে কোনো পার্সোনাল লকে হচ্ছে মেইনটেনেন্স, যে কোনো পার্সোনাল লকে মেইনটেনেন্স নিয়ে ডিল করে। নির্দিষ্ট কিছু ব্যক্তি এই মেইনটেনেন্স পাওয়ার অধিকারী, যেমন ধরো মানুষের পারস্পরিক সম্পর্কের কারণে একজন আরেকজন থেকে মেইনটেনেন্স পাওয়ার অধিকারী হয়। যেমন বাংলাদেশে কোন বলা হয়, হ্যাঁ, পারস্পরিক সম্পর্কের কারণে হচ্ছে বেসিক্যালি মেইনটেনেন্সের অধিকারটা জন্মায়। সব পার্সোনাল লয়ের আন্ডারেই হচ্ছে মানে দুই পক্ষের মেইনটেনেন্স কে একজন পাচ্ছে আরেকজন দিচ্ছে, তাই তো? একজন দিচ্ছে আরেকজন রিসিভ করছে, তাদের পারস্পরিক সম্পর্কের কারণে হচ্ছে মেইনটেনেন্সের অধিকার তৈরি হচ্ছে। এখন এই যে সম্পর্ক, এই সম্পর্কের কারণে মেইনটেনেন্সের অধিকার এটা হিন্দু লতে যেমনি করে আছে তেমনি করে মুসলিম লতেও আছে। কিন্তু হিন্দু লতে আরেকটা পার্টিকুলার বিষয় আছে যেটা মুসলিম লতে নেই, সেটা হচ্ছে হিন্দু লতে অনেক সময় সম্পত্তি পজেস করার কারণে একজন নির্দিষ্ট ব্যক্তির হচ্ছে মেইনটেনেন্স দেওয়ার অধিকার জন্মায়। একটা পার্টিকুলার প্রপার্টি তিনি পজেস করছেন বলে তাকে একজন ব্যক্তিকে মানে মেইনটেনেন্স দেওয়ার টার্গেট দিতে, সেটা হচ্ছে তার মানে হচ্ছে তিনি যদি একটা পার্টিকুলার প্রপার্টি পজেস না করতে তাকে মেইনটেনেন্স দিতে হতো না। যেমন ধরো জয়েন্ট ফ্যামিলি প্রপার্টির কথা আমরা বলেছি। জয়েন্ট ফ্যামিলি প্রপার্টির যিনি ম্যানেজার রয়েছে, যাকে কর্তা বলা হয়, তার কাজ হচ্ছে ওই পরিবারের যে সদস্য আছে তাদেরকে মেইনটেনেন্স দেওয়া। তার মানে হচ্ছে প্রপার্টির যে ম্যানেজার কিন্তু তাকে মেইনটেনেন্সটা দিতে হবে। তিনি যদি ম্যানেজার না হতেন তাহলে তার মানে এই দায়িত্বটা থাকতো না, রাইট? সো বেসিক্যালি মেইনটেনেন্স দেওয়া এবং নেওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে পারস্পরিক সম্পর্কের কারণে তৈরি হচ্ছে বিভক্তের মধ্যে। হিন্দু লতে সম্পত্তি পজেস করার কারণেও এই অধিকার এবং দায়িত্বটা সৃষ্টি হচ্ছে। তো ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লায়াবিলিটি অফ মেইনটেনেন্স। Personal liability. The first liability is personal in nature. তার মানে হচ্ছে এই পার্সোনাল লায়াবিলিটি যেটা, সেটা doesn't matter whether you possess any property or not, you have to pay maintenance. For example, a husband is bound to pay maintenance to his wife, doesn't matter whether he has the possess property or not. At the same time, a father is bound to pay maintenance to his minor son under his daughter, doesn't matter whether he has the property or not. So, প্রথম যে লায়াবিলিটি সেটা হচ্ছে পার্সোনাল লায়াবিলিটি। সেকেন্ড লায়াবিলিটি হচ্ছে proprietary in nature that depends on the possession of property. Second liability হচ্ছে depends on the possession of property. এখন property আবার দুই রকমের রয়েছে। So, পার্সোনাল লায়াবিলিটি কাদের থাকছে? প্রথম যে লায়াবিলিটি সেটা হচ্ছে পার্সোনাল লায়াবিলিটি, এটা থাকছে একজন হাজবেন্ডের, এটা থাকছে একজন বাবার, এটা থাকছে একজন ছেলের মানে এইজ প্যারেন্টস যারা, তাদেরকে মেইনটেনেন্স দেওয়ার একটা পার্সোনাল অবলিগেশন একজন ছেলে রয়েছে। তো পার্সোনাল লায়াবিলিটি হচ্ছে যেটা শুধুমাত্র সম্পর্কের কারণে তৈরি হয়। এখানে
আছে কি নেই এটা মোটেই মানে মোটেই বিবেচ্য বিষয় না। মেইন বিষয় হচ্ছে তাদের বিপক্ষে পারস্পরিক সম্পর্ক রয়েছে, ঠিক আছে? তো ফাদার্স লাইবিলিটি টু পে মেইনটেনেন্স টু হিজ minor son and unmarried daughter, husband's liability to pay maintenance to his wife, son's liability to pay maintenance to his aged parents. These fall within this category, that is personal liability. Second liability হচ্ছে liability depends on the possession of property. এই লাইবিলিটিটা তো আবার আমরা এই প্রপার্টিটাকে যে লাইবিলিটি সেটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে কোপার্সেলারি প্রপার্টি আর একটা হচ্ছে ইনহেরিটেড প্রপার্টি। Liability dependent on the possession of property, এটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে কোপার্সেলারি প্রপার্টি আর একটা হচ্ছে ইনহেরিটেড প্রপার্টি। সো কোপার্সেলারি প্রপার্টি ব্যাপারটা হচ্ছে কোপার্সেলারি প্রপার্টি মানে জয়েন্ট প্রপার্টি যখন একসঙ্গে থাকে সেই প্রপার্টিটা ম্যানেজ করার জন্য একজন নির্দিষ্ট ব্যক্তি থাকে, তিনি হচ্ছে আসলে প্রপার্টিটার কাস্টোডিয়ান। ওখানে সবার হবে হচ্ছে তার ওখানে সেই প্রপার্টিটা আছে, কিন্তু তিনি ওই প্রপার্টিটার সুযোগ পান না, তিনি যেটা করে প্রপার্টিটা ম্যানেজ করে, তিনি হচ্ছে একজন ম্যানেজার। সো এই প্রপার্টিটা ম্যানেজ করার একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে ওই পরিবারের যেসব সদস্য আছে তিনি হচ্ছে তাদেরকে মেইনটেনেন্স দেবেন এবং তার এই দায়িত্বটা শুধুমাত্র এই প্রপার্টিটা তিনি করছেন বলেই আছে, আদারওয়াইজ এই দায়িত্বটা তার থাকতো না। আবার এখানে যেটা আছে যেমন ধরো এখানে দাগ থাকা এবং নির্বাচন, আমি এটা মেইনটেনেন্সের ক্ষেত্রে খুব ডিটেইলসে যাচ্ছি না কারণ কোপার্সেলারি আমাদের একটা চ্যাপ্টার আছে, এখানে জাস্ট এইটুকু জেনে রাখো এখনকার মতো। সেটা হচ্ছে দায়িত্বটাতে যারা আছে সেটা হচ্ছে মেজরিটি পিরিয়ড অ্যাচিভ করার পরে কিন্তু আর মেইনটেনেন্স পাচ্ছে না, কিন্তু বিলাসের অনুযায়ী হচ্ছে তখন তারা পাবে। আরেকটা ডিফারেন্স হচ্ছে দায়িত্বটাকে বাবা এবং ছেলে যদি থাকে কোনো একটা প্রপার্টি একসঙ্গে তারা যদি ফোন করে কিন্তু তাদের মধ্যে কোনো কোপার্সেলারি হয় না, কারণ বাবাই হচ্ছে পুরো প্রপার্টির মালিক, ওখানে ছেলের জন্মসূত্রে মালিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু বিলাসের কিন্তু বাই বার্থ লিমিটেড পাওয়ার একটা সুযোগ রয়েছে, সেখানে বাবা ছেলের মধ্যেও কিন্তু কোপার্সেলারি হওয়া সম্ভব এবং এখানে অ্যাডাল্ট হলেও কিন্তু বাবার কাছ থেকে একজন ছেলে মেইনটেনেন্স পাবে। এখন এইটুকুই আমরা বাকিটা আমরা কোপার্সেলারি যদি একটা করবো তখন ওকে। সো এবার আসো তাহলে কোপার্সেলারি প্রপার্টি ম্যানেজার যিনি তার একটা অবলিগেশন রয়েছে পজিশন অফ প্রপার্টি যে ওই পরিবারের যেসব সদস্য রয়েছে তাদেরকে তিনি মেইনটেনেন্স দিবেন। সেকেন্ডলি হচ্ছে ইনহেরিটেড প্রপার্টি, এটা খুব ইন্টারেস্টিং। দেখো যখন কোনো একজন ব্যক্তি মৃত ব্যক্তি ওনার জন্য কোনো শেয়ার ফাঁকা ছিল না, ম্যাম তো বলছে যাও তোমাদেরকে 18 তারিখ থেকে বন্ধ দিয়ে দিলাম, যাও বাড়িতে চলে যাও। পরীক্ষার কারণে লাল বন্ধ করবে নাকি? এটা হলো তার এক সমস্যা। না ওইটা তো বলছিল পরীক্ষার সময় আমাদের আলাদা একটা রুম ক্লাস করেছিল। স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট হ্যাঁ ওইটা তো 12টা এক 101 দিয়ে তো ও
পরীক্ষার কথা বলতেছে শেষ কত তারিখে যাবে? ওইটা দেওয়া নাই না কোনটার কথা বলছি? দেওয়া আছে কিন্তু জয়েন্ট এটা আলাদাভাবে দেওয়া আছে, কিন্তু এই গাড়ি নেই। প্রপার্টি জয়েন্ট প্রপার্টি দেওয়া আছে একটা টপিক্সের, সব আছে কিন্তু এরকম অপলো করছে এই অনুযায়ী নেই। না অনেকগুলো তো মিল আছে হ্যাঁ সবই আছে, পরে আছে শীতের লাগে তো আগের ওয়ালেটটা কিনছিলাম, আগের ওয়ালেটটা থেকে এটা ভালো নোট আগারে মানে হ্যাঁ এটা নোট ঠিক হয়ে দেখি 11:30 পাশে এটা কি এক্সাম, এটা শুধু এক্সাম ভালো করার জন্য আর ডিটেলসের জন্য ভালো ডিটেলস আছে, টপিক খাবার হইলে যে ডিটেলস অল্প একটু দেখবই। মানে এখানে আর একটা সুবিধা হলো পরে আবার সবগুলো শর্ট নোট আকারে দেওয়া আছে, কোথায় এটা সেটা দেখাই যাবে। শর্ট নোটটা দেখো এই যে শর্ট নোট ছিল 220 টাকা। দেখি শর্ট নোট এগুলো তুই আমার দাও একবারে খাই আমরা কথা না বলি মোহাম্মদ বিন জালাস্তি জাস্ট পয়েন্ট আকারে দেওয়া না, তারটাই তো কইছে না কেন আরো এক্সট্রা দেয় তারটা বললি আঙ্গুল দেয় স্যার আঙ্গুল দেখতে লাগে ওই ম্যারেজ কোথায় ম্যারেজের বিষয়গুলো আছে এটা তো পরিস্থিতিটা তুই সদর পরিবার পুরো লাগে মেইনটেনেন্স চলছে এটা আগে যাওয়া ছিল অর্ডিন্যান্স চলে গেল না, এটা এখানে দেখো সাবজেক্ট টু দ্য প্রভিশন ম্যাম এই অর্ডিন্যান্সের কথা ওই দিন বলছিল বুঝছো,
সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ দ্য মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961, মানে ওইটা অনুসারে যে প্রভিশনটা। ওটা তো সবগুলো না, ম্যাথ করছে অডিয়েন্স অন্য কিছু করা যাবে। না না, ম্যাম স্পেসিফিক্যালি যে এইগুলো বলছিল না, মানে এই তোমার সেকশনটার কথা ম্যাম মিন পাওয়ার করছে। বাদে বলছিল। হ্যাঁ হ্যাঁ, ডাওয়ার বাদে যেগুলো আছে এই সেকশনটা মিন করছে, কিন্তু ম্যাম আবার কেস রেফারেন্স দিচ্ছে। তো ঠিক আছে, আমরা ক্লাসে ফিরে যাই আবার। কি বলছিলাম? ইনহেরিটেড প্রপার্টি ব্যাপার হচ্ছে যখন কেউ মারা যায়, মৃত ব্যক্তির সম্পত্তি যিনি উত্তরাধিকার হিসেবে পান, তার উপরে একটা দায়িত্ব বর্তায় মৃত ব্যক্তি জীবদ্দশায় যাদেরকে মেনটেনেন্স দিয়ে আসছিলেন, সেটা লিগালি হোক অথবা মোরালি হোক, তাকে তার উপরে একটা লিগাল অবলিগেশন জন্মায় যে তিনি মৃত ব্যক্তি যাদেরকে মেনটেনেন্স দিয়ে আসছিলেন উক্ত সম্পত্তি থেকে তিনি একইভাবে মেনটেনেন্স দিয়ে থাকেন। এটা বলা হয় একটা জিনিস বলে নেই, মেনটেনেন্স দেওয়ার যে অবলিগেশন এটা কিন্তু লিগাল এবং মোরাল দুরকম হয়। লিগাল হচ্ছে যে দেখো সম্পত্তির কারণে যে অবলিগেশন, এটা হচ্ছে একটা লিগাল অবলিগেশন হচ্ছে না, কিন্তু যেভাবে সম্পর্কের কারণে যেমন ধরো বাবা, হাজবেন্ড, সান, এরা যে মেনটেনেন্স গুলো দিবে সেটা হচ্ছে লিগাল অবলিগেশন। কিন্তু এর বাইরে গিয়ে কেউ যদি কাউকে ধরো, যেমন ধরো গ্র্যান্ড প্যারেন্টস, গ্র্যান্ড ফাদার, তাদের কিন্তু গ্র্যান্ড চিলড্রেনদেরকে মেনটেনেন্স দেওয়ার কোনো লিগাল অবলিগেশন নেই। কিন্তু তারপরেও ধরো কোনো ছেলে মারা যায়, কোনো গ্র্যান্ড ফাদার যদি এই মৃত ছেলের বাচ্চাকে বা তার যে নিজের ডক্টরিগুলো রয়েছে তাকে যদি মেনটেনেন্স দিয়ে থাকে সেটা হচ্ছে মোরাল অবলিগেশন। ঠিক আছে? তো একজন ব্যক্তি যিনি মারা গেলেন তিনি তার জীবদ্দশায় কাউকে মেনটেনেন্স লিগালিও দিতে পারেন, মোরালিও দিতে পারেন। তিনি মারা যাওয়ার পর তার সম্পত্তিটা যার কাছে এলো তার উপরে দায়িত্ব বর্তায় মৃত ব্যক্তি যাদেরকে মেনটেনেন্স দিয়ে আসছেন লিগালি অথবা মোরালি, তাকে অবশ্যই তাদেরকে একইভাবে মেনটেনেন্স দিতে হবে সেই প্রপার্টিটা থেকে। ঠিক আছে? সেই প্রপার্টিটা থেকে যেমন ধরো একজন ভাই তার বোনকে মেনটেনেন্স দিতে বাধ্য, ভাই ব্রাদার তার সিস্টারকে মেনটেনেন্স দিতে বাধ্য।
জয়েন্ট প্রপার্টির মধ্যে ইনকাম হচ্ছে যেটাকে কম হচ্ছে সবাই হচ্ছে একই ভাবে সেটাকে ভোগ করছে এবং সেটাকে একটু ম্যানেজ করে। এই যে এত বড় একটা বিষয় তুমি সবাই জনগণকে তো ম্যানেজ করতে পারবে না, কিন্তু পার্টিকুলার ব্যক্তি ম্যানেজার হচ্ছে প্রপার্টি ফান্ডিং প্রপার্টি কর্তার মেইনটেনেন্স দেওয়ার যে অব্লিগেশন সেটার জন্য সেই কারণে যে তিনি প্রপার্টিটা ওন করছে, তিনি প্রপার্টিটা ম্যানেজ করছে, যদি তার হাতে সেই প্রপার্টিটা না থাকতো তবে তার মেইনটেনেন্স দেওয়ার কোনো অব্লিগেশন রয়েছে। ঠিক আছে, শুধুমাত্র এই প্রপার্টিটা তিনি ম্যানেজ করছেন বলেই তার অব্লিগেশন তৈরি হচ্ছে। ঠিক একইভাবে প্রপার্টি বেলায় হচ্ছে একজন ব্যক্তি যে সম্পত্তিটা উত্তরাধিকার সূত্রে পেলেন, যার কাছ থেকে পেলেন, তিনি মানে যিনি প্রপার্টির মালিক ছিলেন, তিনি যাদেরকে মেইনটেনেন্স দিতে লিগালি অথবা মোরালি তাদেরকে হচ্ছে তিনি মেইনটেনেন্স দিতে বাধ্য থাকেন। ওকে, এরপর রয়েছে লায়াবিলিটি অফ দি গভর্নমেন্ট। লাইব্রেরিতে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট না গভর্নমেন্ট বই আছে 62 পৃষ্ঠা। গভর্নমেন্ট যদি কখনো কারো প্রপার্টি বাজেয়াপ্ত করে তবে সেই প্রপার্টিতে যারা মেইনটেনেন্স পেয়ে আসছিলেন তাদের মেইনটেনেন্স দেওয়াটা হচ্ছে গভর্নমেন্টের দায়িত্ব। ইনফ্যাক্ট গভর্নমেন্ট এই কাজটা যেভাবে করে সেটা হচ্ছে এখানে যার প্রপার্টি করা হচ্ছে তাদেরকে কিন্তু একটা কম্পেনসেশন দেওয়া হয়। প্রপার্টি যেটা বাজেয়াপ্ত কেন করা হয়, কোনো গভর্নমেন্ট রাস্তা করবে বা কোনো গভর্নমেন্ট প্রপার্টি সেখানে হবে, কারো যদি ব্যক্তিগত সম্পত্তি সেখানে বাজেয়াপ্ত করা হয় তবে যারা এখান থেকে মেইনটেনেন্স পেয়ে আসছিলেন ভোগ করে আসছিলেন তাদেরকে একটা কম্পেনসেশন গভর্নমেন্টকে দিতে হয়। তো এগুলো হচ্ছে মোটামুটি লায়াবিলিটি, নেচার অফ লায়াবিলিটি। এখন আসতে হবে দেখো যে কারা মেইনটেনেন্স পাবে। এতক্ষণ বললাম হু উইল পে মেইনটেনেন্স, ঠিক আছে, কার অব্লিগেশন অফ পেইং মেইনটেনেন্স, এই যে অব্লিগেশনটা কে হোল্ড করছেন, কে মেইনটেনেন্স করছেন। এখন আমরা দেখব হু আর এন্টাইটেলড টু রিসিভ মেইনটেনেন্স।
তার হচ্ছে বাবার কিন্তু কোনো লিগ্যাল অব্লিগেশন নেই ম্যারিড মানে যে উইডো ডটারকে মেইনটেনেন্স দেয়া। ম্যারিড ডটারকে দেওয়ার তো কোনো প্রশ্নই আসছে না, এমনকি উইডো ডটার যদি হয় তাকে মেইনটেনেন্স দেওয়া কিন্তু বাবার দায়িত্ব না। ঠিক আছে, এটা হচ্ছে হাজবেন্ডের পরিবার থেকে আসে। তবে একটা কথা আছে, বাবা তো বাবা, যদি উইডো ডটার হয় এবং বাবা তাকে তার পরিবার সেরকম ভাবে মানে ওয়েল ফ্যামিলি না হয় এবং বাবা যদি ক্যাপেবল হন তবে বাবা অবশ্যই তার মেয়েকে মেইনটেনেন্স দিবেন, কিন্তু এটা তার মোরাল অবলিগেশন, এটা তার লিগ্যাল অবলিগেশন না। কিন্তু এখানে কি হবে জানো, এখানে মোরাল অবলিগেশন will turn to legal obligation when the property will be devolved of the son on the death of the father. বুঝতে পারছো? আমি কিন্তু এই জায়গা থেকে প্রবলেম নেই। দেখো আমি আবার বলছি, বাবা একজন বিবাহিত কন্যাকে মেইনটেনেন্স দিতে বাধ্য না, বাবা বিবাহিত কন্যাকে মেইনটেনেন্স দিতে বাধ্য না। যখন বিবাহিত কন্যার হাজবেন্ড মারা গেল তখন হচ্ছে হাজবেন্ডের যে প্রপার্টি সেখান থেকে সে মেইনটেনেন্স পাবে, মানে তার যে ফাদার ইন ল রয়েছে বা যে প্রপার্টি রয়েছে সেখান থেকে সে মেইনটেনেন্স পাবে, কিন্তু সেখান থেকে সে কিছু পাচ্ছিল না। তার যে বাবা তিনি হচ্ছে মোরাল অবলিগেশন থেকে তার কন্যাকে মেইনটেনেন্স দিয়ে আসছিলেন। এখন বাবার মৃত্যুর পর যখন প্রপার্টিটা ছেলের উপরে যাবে তখন ছেলে কিন্তু বাধ্য নর্মালি সে বউকে মেইনটেনেন্স দিতে বাধ্য না, কিন্তু যেহেতু সে বাবার প্রপার্টিটা হচ্ছে বাবা যাকে দিয়ে আসছিল। এখানে একটা কথা বলে নেই, এই জায়গাতে কোর্টগুলোর মধ্যে কিন্তু একটা কন্ট্রোভার্সি দেখা দিয়েছে। ঠিক এই জায়গায় খুব একটা সমান ডিসিশনে কোর্ট আসে, যেমন মাদ্রাজ হাইকোর্ট, আমি এখন যে কথাটা বললাম এই কথাটা মাদ্রাজ হাইকোর্ট বলছে, আবার কলকাতা হাইকোর্ট এবং আরো কিছু হাইকোর্ট বলছে যে এটা কিন্তু লিগ্যাল অব্লিগেশন হবে না। সো ইট ডিপেন্ডস, এখানে কিন্তু দুই রকম ডিসিশনই আছে। ঠিক আছে, তো কোর্টগুলো কিন্তু একটা ডিসিশনে আসতে পারে। নরমালি সাধারণ যে নিয়ম সেখানে হচ্ছে এরকম যদি হয় মোরাল অব্লিগেশন রিটার্ন টু লিগ্যাল অব্লিগেশন, কিন্তু ডটের ক্ষেত্রে বলা হচ্ছে যে কিছু কিছু কোর্ট বলছে যে এটা লিগ্যাল হবে, কিছু কিছু কোর্ট বলছে না। এখানে কোর্টগুলোর মধ্যে একটা কন্ট্রোভার্সি আছে। এরপর দেখো গ্র্যান্ডচিলড্রেন, গ্র্যান্ডচিলড্রেনকে মেইনটেনেন্স দেওয়া গ্র্যান্ডফাদারের দায়িত্ব না, তবে গ্র্যান্ডফাদার মোরাল অব্লিগেশন থেকে মেইনটেনেন্স দিতে পারে এবং গ্র্যান্ডফাদারের মৃত্যুর পর এখানে কিন্তু কোর্টের মধ্যে কোনো কন্ট্রোভার্সি নেই। গ্র্যান্ডফাদারের মৃত্যুর পর তিনি যে মোরালি মেইনটেনেন্স দিয়ে আসছিলেন সেটা লিগ্যাল হয়ে যেতে পারে, যারা প্রপার্টিতে পরিবর্তে তারা গ্র্যান্ডচিলড্রেনদেরকে যতদিন না তারা মাইনরিটি অ্যাটেন্ড করছে বা গ্র্যান্ড ডটারকে তার বিয়ে করছে ততদিন পর্যন্ত তাদেরকে দিতে হবে যারা তার প্রপার্টিটা ভোগ করছে। এরপর রয়েছে প্যারেন্টস হচ্ছে একজন ছেলে, এখানে ইন্টারেস্টিং হচ্ছে মেয়েদেরকে কোনো ধর্মই কিন্তু কোনো অব্লিগেশন দিচ্ছে না, টু টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস, এটা খুব ইন্টারেস্টিং। এখানে ছেলের কথাই বলা হচ্ছে, ছেলে তার কি প্যারেন্টস যারা রয়েছে তাদেরকে নিয়ে দিচ্ছে। এরপর রয়েছে ডিসকোয়ালিফাইড কেয়ার। ডিসকোয়ালিফাইড কেয়ারের কথা তোমরা জানো, হিন্দু লতে কিছু ডিসকোয়ালিফিকেশন রয়েছে যে ডিসকোয়ালিফিকেশনের কারণে রাধিকার থেকে বঞ্চিত হয়। এরপরে ডিসকোয়ালিফাইড কেয়ার, যেসব রাধিকারীরা ডিসএবিলিটির কারণে উত্তরাধিকারের অধিকার থেকে বঞ্চিত হন, উত্তরাধিকারের অধিকার থেকে বঞ্চিত হলেও তারা কিন্তু সারা জীবন ওই প্রপার্টিটা থেকে মেইনটেনেন্স পাবে যেটা তারা ডিসেবল না হলে ইনক্রিজ করতে পারতেন, রাইট? সেখান থেকে তারা মেইনটেনেন্স পাবে। তো যতদিন তারা বেঁচে আছে সেখান থেকে মেইনটেনেন্স পাবে, শুধু তারাই পাবে সেটা না, তাদের যে চিলড্রেন রয়েছে, তার যে ওয়াইফ রয়েছে তারাও কিন্তু একইভাবে মেইনটেনেন্সটা পাবে। এরপর আরেকটা প্রশ্ন আসে, যেমন ইলেজিটিমেট সানসের মেইনটেনেন্সটা কিভাবে আসে। ইলেজিটিমেট সান
তুমি কি বলছিলে যেন কখন যে কি বললা না অর্ডিন্যান্স হয়েছে এরকম কি বললা অর্ডিন্যান্স থেকে অ্যাক্ট হয়েছে কি একটা বললা এরকম একটু আগে 1.5 মিনিট আগে ও ওই যে ডিসএবিলিটি সেটা রিমুভাল হয় নাই এটা বললাম তো এটা এখানে বলছি যে ডিসএবিলিটিস কারণ না এটা তো শাস্ত্র অনুযায়ী বলা আছে কিন্তু ওটা তো হচ্ছে না ডিসএবিলিটিস রিমুভাল অ্যাক্ট অনুযায়ী ডিসএবিলিটিস যারা আছে তারাও তো ইনহেরিট করে ডিসএবিলিটিস রিমুভাল অ্যাক্ট ওয়াইফও বা ম্যারিড বোনদেরকে দিতে বাধ্য 13 এই তো তার মেবি বাপের বলছিলাম সম্পত্তিটা ভোগ করতেছে। মেম তো গতকালকে বললো 13 এই তো বললো নাকি তার কোনো বোন যাই হোক, হচ্ছে বিধবা এখানে হয়ে সংসার শাস্ত্র তার অনুযায়ী বোনের দায়িত্ব যদি তার কেউ নিতে আছে, হবে। আনমেরিড বোনের তো নিবে, যদি ওয়াইডও হয় তার ক্ষেত্রেও নিতে হবে বাপ ভাই বাধ্য কিন্তু বাপ বাধ্য না। ডিসেবিলিটি আগে মেমে আর বাপ কি শুধু বাধ্য করাইছিল হচ্ছে না না। ডিসেবিলিটি করাইছিল নাকি ওটা এই অধ্যায় না ওটা আগের অধ্যায় স্কুল অধ্যায় করেছে ডিসেবিলিটি যেটা এটা কি বোঝাতো ওই যে অন্ধরা হচ্ছে সম্পত্তি অ্যাক্সিডেন্ট না, এখন ওরা যদি ভালো থাকতো যে সম্পত্তিটা পাইতো ওই সম্পত্তির অংশ থেকে ওরা হচ্ছে মেনটেনেন্সটা পাবে। এগুলো তোমরা জমিদারদের থাকতো হ্যাঁ তাদের তো এখান থেকে দাসী বলে একটা শব্দ আছে। এরকম যদি আপার ক্লাসে হয় তবে তারা মেনটেনেন্স পাবে, শুধুমাত্র তারাই মেনটেনেন্স পাবে, তাদের ফ্যামিলি মেনটেনেন্স পাওয়ার সুযোগ নেই, সেটা হচ্ছে দাসী বলে একরকম। আর যদি দাসী না হয়ে মানে গ্র্যাজুয়েট কোর্স থেকে কারো জন্ম হয় সেখানে হচ্ছে মেনটেনেন্স পাওয়ার সুযোগ রয়েছে। এরপরে সূত্রদের বেলায় যেটা আছে লোয়ার ক্লাসে যদি হয়, লোয়ার ক্লাসে যদি দাসী হয় তবেই শুধু মানে মেনটেনেন্স না, তাদের একটা ইনহেরিটেন্স পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এটা যদি হয় সান ফ্রম নন হিন্দু তখন হচ্ছে মেনটেনেন্স পাওয়ার সুযোগ। তো কিছু কিছু জায়গায় মেনটেনেন্স পাচ্ছে, কিছু কিছু জায়গায় মেনটেনেন্স পাচ্ছে না। আমি একটু ডিটেলসে যাচ্ছি না, শুধুমাত্র এটা জানি যে যেখানে মেনটেনেন্সের রাইটটা রিকগনাইজ করা হচ্ছে না সেখানে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সেকশন 488 কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের সেকশন 488 তে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের সেকশন 488 তে কিন্তু বলা আছে যারা মেনটেনেন্স পাবে না সাবস্টিটিউট যখন ডটার রিলেটিভ ডটার তারা মেনটেনেন্স পাইতে পারছে না, কিন্তু তারা হচ্ছে 488 কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সেকশন 488 অনুযায়ী তারা কিন্তু মেনটেনেন্স পাইতে পারছে। থ্যাংক ইউ তো এরপর আসো মেনটেনেন্স অফ ওয়াইফ। আসলে দ্রুত যাবো, আমার হচ্ছে 10টাই যেতে হবে। মেনটেনেন্স অফ ওয়াইফ একটা জিনিস হলো এই এতক্ষণ আমরা যে জিনিসগুলো করে আসছিলাম কমন আমাদের 5 মিনিট সময় দাও, আমি এই 5 মিনিট পরে অনুভব করে হচ্ছে চলে যাচ্ছি। মেনটেনেন্স অফ ওয়াইফ আমি পরের কাছে একটু করে বলে নিই যে এতক্ষণ আমরা যে নিয়মগুলো বলছিলাম যে মেনটেনেন্সের রক্ত অব্লিগেশন রাইটস এগুলো মধ্যে খুব বেশি কন্ট্রোভার্সি ক্যারেজ করে না। বেশিরভাগ মামলা যেখানে পাবে সেটা হচ্ছে ওয়াইফ মেনটেনেন্স রিলেটেড, এবং ওয়াইফ মেনটেনেন্স রিলেটেড যে ডিসপিউটগুলো হয় সেখান থেকে হচ্ছে একটা সেপারেট থাকার কারণে তার যে মেনটেনেন্সের অধিকার সেখান থেকে দরকার যে উইমেন সেপারেট থেকে মেনটেনেন্স চাইতে পারবে কিনা। সাধারণত ওয়াইফের অবলিগেশন হচ্ছে তার হাজবেন্ডের সঙ্গে থাকা এবং তার মেনটেনেন্সের অধিকারটা হচ্ছে বেসড অন দ্যাট কন্ডিশন। সে হাজবেন্ডের সাথে লয়াল থাকবে, তার সঙ্গে স্টে করবে,
আসছে তাই না? তখনই হচ্ছে এই মানে মাইনর চিলড্রেনের মেনটেনেন্স পাওয়া যায়। ফ্যামিলি কোর্টে যত মামলা পাবে ম্যাক্সিমাম মামলা হচ্ছে গভর্নমেন্ট ইস্যুতে করতে রিয়েলাইজেশন অফ মেনটেনেন্স। গার্ডিয়ানশিপ রিলেটেড মামলাগুলো সাধারণত গার্ডিয়ানস এন্ড বার্থ সেক্টর আন্ডারে অনেক ডিস্ট্রিক্ট জাজেস কোর্টে চলে যায়। এটা সাধারণত ফ্যামিলি কোর্টে হচ্ছে অন্য বিষয়গুলি যখন হচ্ছে তখন হচ্ছে প্রাসঙ্গিকভাবে এটা আসে, কিন্তু মেজরিটি যদি হচ্ছে গার্ডিয়ানশিপের বিষয়টাও সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ কোর্টে চলে যাচ্ছে। ঠিক আছে, সো মেনটেনেন্স রিলেটেড মামলাগুলোই হয়। সো মেনটেনেন্স অফ ওয়াই হচ্ছে অনেক বেশি ডিস্ট্রাকশন হচ্ছে, আই সরি অ্যাবাউট দ্যাট। আজকে প্রথম পরীক্ষা হচ্ছে তো এই জন্য হচ্ছে ঝামেলাটা হচ্ছে, আশা করছি পরের দিনগুলোতে একই রকম হবে না। সো মেনটেনেন্স অফ ওয়াই হচ্ছে একজন ওয়াইফ তার বিবাহিত জীবন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তার অধিকার জন্মায় হাজবেন্ডের কাছ থেকে তিনি মেনটেনেন্স পাবেন। ঠিক একইভাবে তার উপর একটা অবলিগেশন জন্মায়, তিনি হাজবেন্ডের সাথে বসবাস করবেন, হাজবেন্ডের প্রতি লয়াল থাকবেন। এবং কিন্তু বিয়েতে যেহেতু সেপারেশনের ব্যাপারগুলো নেই, তো এখানে পোস্ট ডিভোর্স মেনটেনেন্স বা এই বিষয়গুলো আসছে না। এখানে স্ট্যাচুটরি কিন্তু উইমেন্স রাইট টু সেপারেট রেসিডেন্স অ্যান্ড মেনটেনেন্স বলে একটা আইন আছে। এই আইনটার মাধ্যমে বলা হচ্ছে কখন কিন্তু উইমেন আলাদাভাবে কোনো মেনটেনেন্স ক্যারি করবে, এটা হচ্ছে তার স্ট্যাচুটরি রাইট। কি রে ভাই ক্লাসে আমাদের দেখতে